দেখো এইখান থেকে দেখা যাচ্ছে আই হোপ। হ্যাঁ, এই এই ফাইলটা থেকে, এই ডকুমেন্টটা থেকে দেখো এই কয়টা টপিক মিডের আগে পড়ানো হয়েছে, তাই না? এই 2 DRA পর্যন্ত। তো এরপরে মিডের পরে ফাইনালে যেই টপিক গুলো থাকবে, তো আহ, এখানে যা যা আছে এর পাশাপাশি ধরো হচ্ছে এই স্ট্রিংটা হলো অ্যাড হবে। হ্যাঁ, অর্থাৎ মিডের আগে যেরকম অল্প কয়েকটা টপিকে আমরা হচ্ছে মোটামুটি অনেক টাইম স্পেন্ড করে যেমন শিখেছি, মিডের পরের টপিক গুলো হয়তো একটু দ্রুত যেতে হতে পারে। আহ, তার মধ্যে শুরুতে হলো স্ট্রিংটা দিয়ে শুরু করবো আমরা। স্ট্রিং এর পরে এই ফাংশন দেখবো। তো ফাংশনের পরে স্ট্রাকচার। ঠিক আছে, তো এই অর্ডারে মোটামুটি ট্রাই করবো সিলেবাসটা কভার করার। তো মোটামুটি এই টপিক গুলো থাকতেছে সিলেবাসে। তো আর মিডের আগে হলো 2টা ক্লাস টেস্ট হয়েছে, তাই না? মিডের আগে যেহেতু 2টা ক্লাস টেস্ট হয়েছে, এটা হচ্ছে 2 cities বিফোর মিড। তো মিডের পরে তাহলে 3টা সিটি থাকতেছে। ঠিক আছে, 3 আফটার মিড। তো এই 11টা 12টার মতো ক্লাস আমরা পাবো। তার মাঝে 3টা ক্লাস টেস্ট হচ্ছে স্কেডিউল করে ফেলবো। তো নেক্সট সিটি কবে হবে সেটা আমি খুব দ্রুতই বলে দিব। আহ, আর হচ্ছে নেক্সট সিটির সিলেবাস কি থাকবে, বা হলো যে নেক্সট সিটি কোশ্চেন প্যাটার্ন কিভাবে হবে সেটাও খুব দ্রুতই বলে দিব। এবং নেক্সট সিটিটার সিলেবাসটা একটু ছোট হবে, বাট খুব শীঘ্রই হয়তো শুরুর দিকেই নেক্সট সিটিটা আমরা নিয়ে নিব। ঠিক আছে, ধরো হচ্ছে থার্ড ক্লাসেও এমন হতে পারে নিয়ে নিতে পারি। হ্যাঁ, যেমন আজকে হলো ফার্স্ট ক্লাস, মঙ্গলবার। তো এর পরের ক্লাসের পরের ক্লাস অর্থাৎ নেক্সট মঙ্গলবারে থার্ড সিটিটা নেওয়ার পরিকল্পনা আছে। হ্যাঁ, তো ঠিক আছে। আহ, যদি হচ্ছে থার্ড ক্লাসে নেই তাহলে প্রথম 2 ক্লাসের উপর থাকবে সিলেবাস। তো বুঝতে পারতেছো যে ছোট সিলেবাস থাকবে, মোটামুটি তোমাদের জন্য লোডটা একটু কম হবে। আর যেহেতু 3টা সিটি নিতে হবে, সুতরাং আগে আগে না নিলে দেখা যাবে যে পরের সিটি গুলো খুব কাছাকাছি হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আমরা তাহলে স্ট্রিং দিয়ে শুরু করে দিই। হ্যাঁ, তো স্যার কোশ্চেন স্যার। হ্যাঁ বলো। স্যার মানে আমাদের যে ইএলএমএস এ স্যার যে মানে অ্যাসাইনমেন্ট প্লাস সিটি গুলো ছিল ওখানে স্যার একটা ফাইল আপলোড করার পর যে মানে পরবর্তীতে যে স্যার মানে ভুল হয়েছে যে স্যার ওই ফাইলটা আপলোড করবো বাট ওই ফাইলটা স্যার আপলোড হয় না, প্রিভিয়াস ফাইল ডিলিট করার পর দেন স্যার আপলোড করতেছে স্যার। হ্যাঁ, প্রিভিয়াস ফাইলটা ডিলিট করে তারপর আপলোড করতে স্যার হবে। তাহলে তো স্যার মানে এটা স্যার অনেক আগে করছে বাট তাহলে স্যার লেট সাবমিশন আসবে না স্যার? যেমন স্যার অ্যাসাইনমেন্ট প্লাস সিটি স্যার আমি 13 তারিখই স্যার করে ফেলছি দুটোটা একসাথে স্যার। স্যার কালকে স্যার দেখলাম যে আমার সিটিতে একটুখানি সমস্যা ছিল, তো স্যার ওইটা তো লেট সাবমিশন লেখা আসবে না স্যার যদি আমি স্যার পরবর্তীতে না, আবার? ওইটার টাইম আছে। সিটির জন্য আজকে পর্যন্ত টাইম আছে, আর অ্যাসাইনমেন্টের জন্য কালকে পর্যন্ত টাইম আছে। সিটির জন্য হলো ওইটা টাইম আমি এক্সটেন্ড করে দিছিলাম, তো ওইটা বলেও দিছি। হ্যাঁ, তো সিটির জন্য তোমরা সম্ভবত আজকে 10টা কি রাত 10টা নাকি এরকম একটা টাইম পর্যন্ত তোমরা সাবমিট করতে পারবা। আর অ্যাসাইনমেন্টের জন্য যেটা ছিল সেটার জন্য আগামীকাল রাত 10টা বা সাড়ে 10টা এরকম একটা টাইম পাবা। হ্যাঁ, তো এটা একটু দেখে নিও, টাইমটা কখন দেয়া আছে ওই অনুযায়ী তার মধ্যে একটু সাবমিট করে ফেলো, তাহলেই হবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে স্ট্রিং দিয়ে শুরু করতেছি। স্ট্রিং জিনিসটা কি? তো দেখো, এতদিন পর্যন্ত ইন্টিজার নিয়ে আমরা কাজ করেছি, তাই না? তারপর ফ্লোট নিয়ে কাজ করেছি, ক্যারেক্টার নিয়েও একটু একটু কাজ করেছি। তো এখন যেটা দেখবো সেটা হলো স্ট্রিং। হ্যাঁ, তো ধরো বিভিন্ন ধরনের ডেটা, বিভিন্ন ধরনের ভেরিয়েবল ইউজ করতে হয়েছে।
ধরো কোন একটা ভেরিয়েবলের ভিতরে যখন কোন একটা পূর্ণ সংখ্যা রাখতে হয় তখন সেক্ষেত্রে ইন্টিজার ইউজ করেছি। হ্যাঁ, ইন্টিজার এক্স এরকম ইউজ করেছি। যখন কোনো একটা ভেরিয়েবলের ভিতরে কোনো দশমিক সংখ্যা রাখতে হয় তখন ফ্লোট ওয়াই বা ডাবল এ ধরনের ইউজ করেছি। ক্যারেক্টারের ক্ষেত্রে ইউজ করেছি সিএইচ এ আর ক্যার, ঠিক আছে, ক্যারেক্টার সিএইচ এরকম। এখন ধরো যদি এরকম কিছু হয় যে কোনো একটা পার্সনের নাম কোন একটা ভেরিয়েবলে সেভ করব। হ্যাঁ, কোন একটা পার্সনের নাম ধরো হচ্ছে বিল গেটস, এটা হলো কোন একটা ভেরিয়েবলে যদি সেভ করতে চাই, ঠিক আছে। অথবা ধরো কারো অ্যাড্রেস, কারো অ্যাড্রেসের মধ্যে ধরো এরকম হাউস, হাউস ইনফরমেশন আছে, তারপর রোড ইনফরমেশন আছে, এরকম বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে, বিভিন্ন ক্যারেক্টার সিকোয়েন্স আছে, অনেকগুলো ক্যারেক্টার মিলে আর কি কোন একটা ভ্যালু, কোন একটা ইনফরমেশন, এই ধরনের ইনফরমেশন কে বলা হয় হলো, বা এই ধরনের টেক্সট টাইপের যেই ভ্যালুগুলো, হ্যাঁ, টেক্সট টাইপের যেই ডেটাগুলো, সেগুলোকে বলা হয় স্ট্রিং, ঠিক আছে। প্রিন্টএফ ফাংশন যে ইউজ করেছি এতদিন পর্যন্ত, এই প্রিন্টএফ এর ভিতরে হ্যালো ওয়ার্ল্ড এরকম ইনফরমেশন, এরকম মেসেজ আমরা প্রিন্ট করে আসছি, তাই না? তারপর ধরো প্রিন্টএফ সাম এরকম কিছু একটা ইনফরমেশন প্রিন্ট করে আসছি। তো এখানে দেখো এই ডাবল কোটের ভিতরে যেই ইনফরমেশন গুলো আছে, ডাবল কোটের ভিতরে যে টেক্সট গুলো আছে, তো এই টেক্সট গুলোকে অ্যাকচুয়ালি বলা হয় হলো স্ট্রিং। এগুলো অ্যাকচুয়ালি স্ট্রিং টাইপের ডেটা। হ্যাঁ, তো এই ডেটাগুলো কিভাবে সেভ করব বা কিভাবে রিড করব, কিভাবে এই ডেটাগুলোকে কি টাইপের ভেরিয়েবলে স্টোর করব, এগুলো নিয়েই আজকের ক্লাস। তো এই টাইপের ডেটাগুলোকে বলা হয় স্ট্রিং, এবং এগুলোকে ইউজ করার জন্য যেটা আমরা করে থাকি, স্ট্রিং জিনিসটা হলো একটা কালেকশন অফ ক্যারেক্টার্স। হ্যাঁ, এখন কালেকশন কিভাবে সি প্রোগ্রামিং এ আমরা ইউজ করেছি, ইন্টিজারের কালেকশন ইউজ করেছি বা ফ্লোটের কালেকশন ইউজ করেছি, তাই না? তো কালেকশনকে রিপ্রেজেন্ট করার জন্য যেটা করা হয়, অ্যারে ইউজ করা হয়, তাই না? অর্থাৎ যদি কালেকশন অফ ক্যারেক্টার্স নিয়ে কাজ করতে হয় সেক্ষেত্রে যেটা লাগবে সেটা হলো একটা অ্যারে লাগবে। হ্যাঁ, কালেকশন রিপ্রেজেন্ট করার জন্য অ্যারে ইউজ করা হয়। তো একটা অ্যারে লাগবে যেটা কিনা হবে ক্যারেক্টারের অ্যারে, ঠিক আছে। অর্থাৎ এরকম কিছু একটা হবে ক্যারেক্টার, ধরো স্ট্রিংটার নাম দিলাম নেম। হ্যাঁ, এরকম কিছু একটা হবে, এবং এখানে সেই ক্যারেক্টার অ্যারের সাইজটা থাকবে। ধরো হায়েস্ট 100টা পর্যন্ত ক্যারেক্টার থাকতে পারে কারো নামে। তো সেক্ষেত্রে এই কারো নাম ধরো বিল গেটস বা এ ধরনের কোনো নাম সেভ করার জন্য যেই ভেরিয়েবলটা ইউজ করব সেই ভেরিয়েবলটা অ্যাকচুয়ালি একটা অ্যারে হবে, এবং সেটা হবে একটা ক্যারেক্টার অ্যারে। অর্থাৎ এই স্ট্রিং ইউজ করার জন্য কোন টাইপের ডেটা, কোন টাইপের ভেরিয়েবল তাহলে ইউজ করবো, এরকম ক্যারেক্টার অ্যারে অ্যাকচুয়ালি ইউজ করা হবে। ওকে, তাহলে আমরা আগাই। স্ট্রিং তাহলে ডিক্লেয়ার কিভাবে করব? হ্যাঁ, একটু আগে যেরকম দেখেছি একটা অ্যারে যেভাবে ডিক্লেয়ার করা হয় স্ট্রিং কেও সেভাবে ডিক্লেয়ার করা হবে। এটা হচ্ছে একটা অ্যারে হিসেবে ডিক্লেয়ার করতেছি, যেহেতু প্রথমে বলতে হবে কি টাইপের অ্যারে, তারপর বলতে হবে অ্যারেটার নাম, এরপর অ্যারেটার সাইজ। হ্যাঁ, তো যদি এরকম হাইয়েস্ট 100টা ক্যারেক্টারের একটা অ্যারে ডিক্লেয়ার করতে হয় সেক্ষেত্রে সাইজটা হবে 100। তো ক্যারেক্টার এসটিআর 100, এটা মানে হলো এসটিআর নাম দিয়ে একটা ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করা যেটার সাইজ কিনা হলো 100।
ঠিক আছে? তো ইন্টিজারের একটা 100 সাইজের অ্যারে ডিক্লেয়ার করলে কি হতো, 100টা ইন্টিজারের জন্য স্পেস অ্যালোকেট হতো, তাই না? এখানে যেটা হবে 100টা ক্যারেক্টারের জন্য স্পেস অ্যালোকেটেড হবে। ঠিক আছে? তো শুরুর যেই ইন্ডেক্সটা সেটা হবে 0, এরপর ইন্ডেক্সটা হবে 1, এরপর এটা 2, এরপর এটা 3, একদম লাস্টেরটা গিয়ে হবে 99। নর্মাল একটা অ্যারেতে যেরকম হয় হয়তো সেরকমই। এখন এখানে যদি ইন্টিজার ডিক্লেয়ার করার জন্য আরেকটা ওয়ে দেখেছিলাম যে সাইজটা বলে না দিয়ে ইনিশিয়ালাইজ করা, এরকম দেখেছিলাম ইন্টিজার অ্যারে, সেটার ভিতরে কমা দিয়ে, কার্লি ব্রেসের ভিতরে কমা দিয়ে বলে দেয়া যায় যে অ্যারেটার সাইজ কত হবে। যদি ক্যারেক্টার অ্যারে দিয়ে যদি স্ট্রিং ইনিশিয়ালাইজ করতে চাই, সেক্ষেত্রে যেটা করতে হয়, সেক্ষেত্রে আর এরকম সেকেন্ড ব্র্যাকেট লাগে না, সেক্ষেত্রে সরাসরি স্ট্রিংটাকে ডাবল কোট দিয়ে লিখে দিতে হয়। তখন যেটা হয়, এই এসটিআর যে ক্যারেক্টার অ্যারে এটার ভিতরে অটোমেটিক এই স্ট্রিংটা সেট হয়ে যায়। হ্যাঁ, এই স্ট্রিংটা অটোমেটিক সেট হয়ে যায় এবং সাইজটাও অটোমেটিক নিয়ে নেয়। কিসের উপর ডিপেন্ড করে, এখানে কয়টা ক্যারেক্টার আছে, এই যে স্ট্রিংটা ডান পাশে লিখেছি এখানে কয়েকটা ক্যারেক্টার আছে, এইটার উপর ডিপেন্ড করে সাইজটা নিয়ে নেয়। হ্যাঁ, এটা এখানে কয়টা ক্যারেক্টার আছে তার উপর ডিপেন্ড করে এই অ্যারেটার সাইজটা নিয়ে নেয়। তো এখন যেটা বলতেছি যে এখানে ক্যারেক্টার str100 এভাবে যদি ডিক্লেয়ার করি তাহলে অ্যারেটার সাইজ হবে 100। এই অ্যারেটাতে তাহলে কয়টা ক্যারেক্টার থাকতে পারবে, এই ক্যারেক্টার সরি এই অ্যারেটাতে তাহলে 100টা ক্যারেক্টার রাখার মতো জায়গা আছে, তাই না? এখন এইটাকে যদি আমরা একটা স্ট্রিং হিসেবে ট্রিট করি তাহলে এখানে কয়টা ক্যারেক্টার থাকতে পারবে, অর্থাৎ যদি এটার ভিতরে একটা স্ট্রিং স্টোর করি তখন এটাতে কয়টা ক্যারেক্টার থাকতে পারবে। ঠিক আছে, এই কোশ্চেনটাতে একটু পরে আসতেছি। যদি স্ট্রিং হিসেবে ডিক্লেয়ার করি কয়টা, বা স্ট্রিং হিসেবে যদি ট্রিট করি তাহলে কয়টা ক্যারেক্টার থাকতে পারবে, এক্ষেত্রে অ্যান্সারটা অ্যাকচুয়ালি 100 হবে না। হ্যাঁ, এক্ষেত্রে অ্যান্সারটা অ্যাকচুয়ালি 100 হবে না, এক্ষেত্রে অ্যান্সারটা হবে অ্যাকচুয়ালি 99। তো 99 কেন হবে এটাতে একটু পরে আসতেছি। এরপর আবার দেখি সেকেন্ড, এখানে একটা কোয়েশ্চেন আছে। এখানে বলে দেওয়া হয়েছে যে এখানে ওয়েলকাম টু স্ট্রিং, এটা একটা স্ট্রিং এবং এই স্ট্রিং এর মধ্যে 18টা ক্যারেক্টার আছে। 18টা ক্যারেক্টার যদি থাকে, আমি একটু কাউন্ট করি, তো 18টা ক্যারেক্টার যদি থাকে তাহলে অ্যারেটার লেন্থ কত হবে। হ্যাঁ, এই str অ্যারেটার লেন্থ কত হবে, অর্থাৎ ফার্স্ট ইন্ডেক্সটা তো 0, ঠিক আছে, লাস্ট ইন্ডেক্সটা কত হবে এই str অ্যারেটার। হ্যাঁ, এখানে অ্যান্সারটা অ্যাকচুয়ালি দেখো, 18টা ক্যারেক্টার যদি রাখতে হয় একটা স্ট্রিং এ তাহলে অ্যাকচুয়ালি সাইজটা হবে, অ্যারেটার সাইজ অ্যাকচুয়ালি হবে 19, অর্থাৎ শুরু হবে 0 দিয়ে, লাস্ট ইন্ডেক্সটা হবে 18, অ্যারেটার সাইজ হবে 19। দেখো, স্ট্রিং এ কিন্তু ক্যারেক্টার আছে 18টা কিন্তু অ্যারেটার সাইজ হচ্ছে 19। কারণ কি, কারণ ক্যারেক্টার অ্যারে আর স্ট্রিং এর মধ্যে একটুখানি ডিফারেন্স আছে। হ্যাঁ, ক্যারেক্টার অ্যারে আর স্ট্রিং এর মধ্যে একটুখানি ডিফারেন্স আছে।
সেই ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো string is an array of characters terminated by a special symbol named as null character. হ্যাঁ, সো স্ট্রিং অ্যাকচুয়ালি হ্যাঁ একটা ক্যারেক্টার অ্যারে, কিন্তু স্ট্রিং এর একটা বৈশিষ্ট্য হলো স্ট্রিং এর লাস্টে একটা নাল ক্যারেক্টার থাকতে হবে। নাল ক্যারেক্টার হচ্ছে একটা স্পেশাল সিম্বল, ঠিক আছে, অর্থাৎ একটা স্পেশাল টাইপের ক্যারেক্টার যেটা দিয়ে কিনা বোঝানো হয় যে হ্যাঁ এখানে স্ট্রিংটা শেষ। অর্থাৎ স্ট্রিং এর শেষে যেটা থাকতে হবে একটা নাল ক্যারেক্টার থাকতে হবে। দেখো এইটা হলো স্ট্রিং হ্যালো। এই হ্যালো স্ট্রিং এ ক্যারেক্টার আছে কয়টা? 1 2 3 4 5, 5টা ক্যারেক্টার আছে, তাই না? অর্থাৎ স্ট্রিংটার লেন্থ হলো 5। লেন্থ অফ দ্য স্ট্রিং ইজ 5। তাহলে 5টা পজিশনে 0 থেকে 4 পর্যন্ত 5টা পজিশনে এই ক্যারেক্টার গুলো বসলো একটা একটা করে, HELLO। এই 5টা ক্যারেক্টার বসার পরে একটা স্পেশাল সিম্বল থাকতে হবে 5th ইন্ডেক্সে, অর্থাৎ স্ট্রিংটা এই ক্যারেক্টার গুলো শেষ হওয়ার পরে যদি এই নাল ক্যারেক্টারটা থাকে \0, হ্যাঁ, যেটার ASCII কোড হলো 0, ঠিক আছে, এটার ASCII কোড হচ্ছে 0, এবং এটাকে ক্যারেক্টার হিসেবে যদি সিঙ্গেল কোড দিয়ে লিখতে চাই তাহলে লিখতে হবে এইভাবে \0 দিয়ে। সো এই \0 যদি থাকে তাহলে সেটাকে একটা স্ট্রিং বলা হবে, না হলে সেটাকে স্ট্রিং বলা যাবে না, না হলে সেটা জাস্ট একটা ক্যারেক্টার অ্যারে হবে। তো ক্যারেক্টার অ্যারের ভিতরে এই ক্যারেক্টার গুলোর পরে যদি একটা নাল ক্যারেক্টার থাকে সেক্ষেত্রে সেটা একটা স্ট্রিং হবে, আর না হলে সেটা একটা স্ট্রিং হবে না। তো দেখো যতগুলো ক্যারেক্টার অ্যাকচুয়ালি স্ট্রিং এ থাকতেছে তার চেয়ে একটা ক্যারেক্টার বেশি লাগতেছে এই নাল ক্যারেক্টারটাকে রাখার জন্য। তাহলে এখানে আবার এই পেজটাতে ফিরে আসি, এখানে যাদের কনফিউশন ক্রিয়েট হয়, যাদের কনফিউশন ক্রিয়েট হয়েছিল যে হ্যাঁ অ্যারের লেন্থ 100 কিন্তু ম্যাক্সিমাম ক্যারেক্টার কয়টা রাখা যাবে? 99টা। কারণ কি? প্লাস একটা ক্যারেক্টার রাখতে হবে, প্লাস একটা অ্যারের একটা পজিশন রাখতে হবে ফর দা নাল ক্যারেক্টার, তাই না? নাল ক্যারেক্টার রাখার জন্য অ্যাটলিস্ট একটা পজিশন ফিক্সড রাখা লাগবে, বরাদ্দ রাখা লাগবে, রিজার্ভ রাখতে হবে। এইভাবে যদি স্ট্রিং ডিক্লেয়ার করা হয় ক্যারেক্টার str equals to ওয়েলকাম টু স্ট্রিং, সেক্ষেত্রে যেটা হবে দেখো এইভাবে যদি ক্যারেক্টারটা স্ট্রিংটা যদি ডিক্লেয়ার করা হয়, এখানে বসবে ডাব্লিউ, এখানে বসবে ই, সরি, এখানে বসবে ই, এখানে বসবে এল, একদম লাস্টে 17 ইন্ডেক্সে গিয়ে বসবে এই যে এক্সক্লামেশন মার্কটা, হ্যাঁ, এটা হচ্ছে একদম 17 ইন্ডেক্সে গিয়ে বসবে। এখানে স্ট্রিংটা যতগুলো ক্যারেক্টার আছে সবগুলো ক্যারেক্টার বসে গেল ওয়েলকাম টু স্ট্রিং, ঠিক আছে, টু স্ট্রিং, হ্যাঁ, এই মাঝখানে এই ক্যারেক্টার গুলো বসছে। লাস্টে গিয়ে একটু স্পেস দিয়ে দিয়ে লিখি, দেখো লাস্টে গিয়ে একটা পজিশন রাখতে হবে এই নাল ক্যারেক্টারের জন্য। সুতরাং যদিও স্ট্রিংটাতে ক্যারেক্টার আছে 18টা, আই মিন মিনিংফুল ক্যারেক্টার আর কি, যেগুলো ভিজিবল, যেগুলো আমরা দেখতে পাবো, কিন্তু এটাকে স্টোর করার জন্য একটা অ্যারে লাগবে
19 সাইজের, কজ একটা এক্সট্রা ক্যারেক্টার রাখতে হচ্ছে নাল ক্যারেক্টার বা ব্যাকস্ল্যাশ 0। যদি এইভাবে একটা ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করা হয়, এখানে একটা স্পেস, ওয়েলকাম টু স্পেস, দেখো যদি এইভাবে করে একটা অ্যারে ডিক্লেয়ার করা হয়, ক্যারেক্টার অ্যারে, তুমি হচ্ছে কমা দিয়ে ডিক্লেয়ার করলা, এভাবে ডাবল কোটের মধ্যে ডিক্লেয়ার করলা না। ইন্টিজার অ্যারে যেরকম এরকম কমা দিয়ে ডিক্লেয়ার করা যায় কার্লি ব্রেসের ভিতরে, তুমি একটা ক্যারেক্টার অ্যারে চাইলে এইভাবে ডিক্লেয়ার করতে পারবা। কমা দিয়ে ধর ডিক্লেয়ার করলা ওয়েলকাম টু স্ট্রিং, সেক্ষেত্রে যেটা হবে, এক্ষেত্রে অ্যারেটার সাইজ হবে 18, কজ এটা তুমি হচ্ছে একটা অ্যারে হিসেবে ডিক্লেয়ার করছো, এটাকে একটা স্ট্রিং হিসেবে ডিক্লেয়ার করো নাই। এক্ষেত্রে লাস্টে যেই ব্যাকস্ল্যাশ 0 সেটা আর সেট হবে না, সেক্ষেত্রে এটার সাইজ হবে 18। লাস্ট ইন্ডেক্সে গিয়ে থাকবে ব্যাকস্ল্যাশ, সরি এক্সক্লামেশন মার্কটা থাকবে 17 ইন্ডেক্সে গিয়ে, 18 ইন্ডেক্স বলতে আর কিছু থাকবে না এটা। তো আমরা হচ্ছে এখানে আবার একটু আসি, কনস্ট্যান্ট স্ট্রিং কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। এরকম ডাবল কোটের মধ্যে ক্যারেক্টার গুলো লিখলে, তো ক্যারেক্টার সিকোয়েন্সটা লিখলে সেটা একটা কনস্ট্যান্ট স্ট্রিং। হ্যাঁ, যেমন প্রিন্টএফ এর ভিতরে আমরা যেগুলো লিখে আসছি, মেসেজগুলো লিখে আসছি, সেগুলো অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট স্ট্রিং। হ্যাঁ, ডাবল কোটের ভিতরে লিখেছি সরাসরি। তো এটা একটা কনস্ট্যান্ট স্ট্রিং, এটা একটা কনস্ট্যান্ট স্ট্রিং, এটা একটা কনস্ট্যান্ট স্ট্রিং। কনস্ট্যান্ট বলতেছি কেন, কারণ এগুলো হলো চেঞ্জ করা যায় না। হ্যাঁ, এগুলো কোনো ভেরিয়েবলে অ্যাসাইন করা নাই, জাস্ট এগুলো আমরা হলো ইউজ করতেছি ডিরেক্টলি। তো যদি এখন একটা অ্যারেকে ইনিশিয়ালাইজ করতে হয়, এখানে দেখো একটা অ্যারে ইনিশিয়ালাইজ করা হয়েছে। ধরো একটা সাইজ বলে দেয়া হলো 50, এবং এই ডান পাশে একটা স্ট্রিং দিয়ে দেয়া হলো, কনস্ট্যান্ট একটা স্ট্রিং। এখন এই স্ট্রিং এর এই ভ্যালুটা দিয়ে এই str স্ট্রিংটাকে ইনিশিয়ালাইজ করা হচ্ছে। হ্যাঁ, str-টাকে একটা ক্যারেক্টার অ্যারের মতো করেই লিখেছি, বাট যেহেতু একটা স্ট্রিং দিয়ে ইনিশিয়ালাইজ করছি, সুতরাং এখানে যেটা হবে দেখো, যদিও সাইজ বলেছি 50, হ্যাঁ অ্যারে যেটা ক্রিয়েট হবে, অ্যারেটার সাইজ 50, ঠিক আছে, বাট ডান পাশে যেই ভ্যালুটা দিয়েছি এটা একটা স্ট্রিং, এই স্ট্রিং এ ক্যারেক্টার আছে 10টা, ঠিক আছে, এই স্ট্রিং এ ক্যারেক্টার আছে 10টা। তাহলে এই str যে স্ট্রিংটার লেন্থ হবে কত, 10, কজ ক্যারেক্টার আছে কয়টা, 10টা। ক্যারেক্টার অ্যারে যেটার মধ্যে স্ট্রিংটা সেভ করা হয়েছে সেটার সাইজ হবে 49। হ্যাঁ, সেটার সাইজ হবে 50, কজ এখানে অ্যারেটার সাইজ বলে দেওয়া হয়েছে 50। 50 সাইজের অ্যারের মধ্যে 10 সাইজের একটা স্ট্রিং সেভ করা হচ্ছে। এখন 10 সাইজের একটা স্ট্রিং যদি সেভ করা হয়, অ্যারের কত পজিশন পর্যন্ত বা কয়টা পজিশন পর্যন্ত ইউজ হবে 10 লেন্থের একটা স্ট্রিং সেভ করার জন্য। দেখো 10 লেন্থের একটা স্ট্রিং সেভ করার জন্য অ্যারেটার 11টা পজিশন অ্যাকচুয়ালি ইউজ হবে। 11টা পজিশন কেন, কারণ 10 লেন্থের হলো স্ট্রিং, এবং অর্থাৎ 10টা ক্যারেক্টার আছে, এবং একটা এক্সট্রা ক্যারেক্টার রাখতে হবে নাল ক্যারেক্টারটা সেভ করার জন্য, ঠিক আছে, একটা এক্সট্রা ক্যারেক্টার রাখতে হবে নাল ক্যারেক্টার সেভ করার জন্য। অর্থাৎ
10 সাইজের অর্থাৎ 10 লেন্থের একটা স্ট্রিংকে সেভ করার জন্য, স্টোর করার জন্য অ্যারেটার মিনিমাম সাইজ হতে হবে 11। যত লেন্থের স্ট্রিং তার চেয়ে এক বেশি হতে হবে অ্যারেটার সাইজ। অ্যারেটার সাইজ এক্ষেত্রে 11-র চেয়ে বেশি আছে, এখানে আছে 50। হ্যাঁ, এখানে যদি অ্যারের সাইজ এখানে যদি স্টিয়ার এখানে 11 দিতাম তাহলেও হয়তো, 10 দিলে হতো না। হ্যাঁ, 11-র চেয়ে বেশি দিলে সমস্যা নেই, যতদূর পর্যন্ত ক্যারেক্টার আছে ততদূর পর্যন্ত এখানে ইউজ হবে, প্লাস একটা নাল ক্যারেক্টার। যদি অ্যারেটার সাইজ 50 হয় তাহলে কত লেন্থের স্ট্রিং এখানে সেভ করা যাবে ম্যাক্সিমাম? অ্যারেটার, 49। হ্যাঁ অ্যারেটার সাইজ হচ্ছে 50, তাহলে যেই স্ট্রিংটা সেভ করব সেটার লেন্থটা ম্যাক্সিমাম হতে পারবে 49। কারণ একটা পজিশন রিজার্ভ রাখতে হবে নাল ক্যারেক্টারের জন্য, তাই না? নিড টু রিজার্ভ 1 ফর দ্য নাল ক্যারেক্টার \0। ঠিক আছে, তাহলে এন লেন্থের একটা স্ট্রিং সেভ করার জন্য, একটা এন লেন্থের স্ট্রিং কে ধারণ করার জন্য যেই অ্যারেটা দরকার হবে সেই অ্যারেটার মিনিমাম সাইজ হচ্ছে n+1। বোঝা গেল? যদি যদি হ্যাঁ, যদি ধরো কোন একটা প্রোগ্রামে এরকম একটা রিকোয়ারমেন্ট দেওয়া হয় যে কোন একটা পার্সনের নামে সর্বোচ্চ 50টা ক্যারেক্টার থাকতে পারবে, সেক্ষেত্রে কত সাইজের অ্যারে ইউজ করবা তুমি, কত সাইজের ক্যারেক্টার অ্যারে ইউজ করবা পার্সনের নামটাকে রাখার জন্য? 50 সাইজের 50টা ক্যারেক্টার থাকতে পারে ধরো কারো একজনের নামে, তাহলে 51। অ্যাটলিস্ট 51 রাখতে হবে, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে দুই এক সময় মিস্টেক হয়ে যায়। প্রোগ্রামের রিকোয়ারমেন্ট হয়তো থাকে যে 50টা ক্যারেক্টার, দেখা যায় যে তুমি ক্যারেক্টার অ্যারেটাও ডিক্লেয়ার করেছো 50 সাইজের, সেক্ষেত্রে দেখা যাবে যে নাল ক্যারেক্টারটা সেভ করার আর জায়গা নাই, সেক্ষেত্রে দেখা যাবে যে প্রোগ্রামটা এরর দিচ্ছে। হ্যাঁ, প্রোগ্রামটা ঠিক মতো কাজ করতেছে না অ্যাজ এক্সপেক্টেড। তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে যেটা দেখতেছিলাম, যদি এরকম সাইজ বলে না দেই, 10টা ক্যারেক্টার আছে, অ্যারেটার সাইজ হবে 11। হ্যাঁ, সাইজ অটোমেটিক্যালি নিয়ে নিবে। আর যদি সাইজটা বলে দেই, এক্ষেত্রে যেরকম 50 বলে দিছি, সেক্ষেত্রে এটার সাইজ হবে 50, 11 পর্যন্ত ক্যারেক্টার গুলো বসবে নাল ক্যারেক্টার সহ। ওকে, এবার হচ্ছে আবার আমরা এই স্লাইডে ফিরে আসি। ওকে, string is represented within double quotes, or character is represented within single quotes। ক্যারেক্টার যখন রিপ্রেজেন্ট করেছি এরকম সিঙ্গেল কোট দিয়ে, এ বি, ঠিক আছে, ইভেন নাল ক্যারেক্টারের ক্ষেত্রেও \0 \n এভাবে করে ইউজ করা যেতে পারে নিউ লাইন ক্যারেক্টারের জন্য। তো ক্যারেক্টারকে অ্যাকচুয়ালি সিঙ্গেল কোট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর স্ট্রিং কে রিপ্রেজেন্ট করা হয় ডাবল কোট দিয়ে। তাহলে এটা একটা ভ্যালিড স্ট্রিং, এটা একটা ইনভ্যালিড স্ট্রিং। এখানে অ্যাকচুয়ালি সিঙ্গেল কোট দেওয়া হয়েছে, এখানে ডাবল কোট হতে হবে। এখন এইটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড? ধরো এ লিখছি শুধু এবং সেটাকে ডাবল কোট দেওয়া হয়েছে, তো এটা অ্যাকচুয়ালি ভ্যালিড, কিন্তু এটা অ্যাকচুয়ালি ক্যারেক্টার হবে না, এটা অ্যাকচুয়ালি হবে একটা স্ট্রিং, নট আ ক্যারেক্টার। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি একটা স্ট্রিং হবে, নট আ ক্যারেক্টার হবে। অর্থাৎ তুমি মাল্টিপল ক্যারেক্টার সিঙ্গেল কোটের মধ্যে লিখতে পারবা না, কজ ক্যারেক্টারের লেন্থ সবসময় 1 হবে, কিন্তু
তুমি একটা ক্যারেক্টার সিঙ্গেল কোটেও লিখতে পারবা, ডাবল কোটেও লিখতে পারবা, কজ স্ট্রিং এর লেন্থ 1 হইতেই পারে, তাই না? এটা হচ্ছে একটা স্ট্রিং অফ লেন্থ 1। এটা অ্যাকচুয়ালি ক্যারেক্টার না, এটা অ্যাকচুয়ালি একটা 1 লেন্থের স্ট্রিং। এখন বলো, যদি এটাকে এইভাবে করে সেভ করা হয়, ক্যারেক্টার str ইকুয়ালস টু a, তখন অ্যাকচুয়ালি এই str যে অ্যারেটা, এটার সাইজ কত হবে? এই str অ্যারেটার সাইজ অ্যাকচুয়ালি হবে 2। এট ফার্স্ট থাকবে হলো এই ক্যারেক্টার এ, তার পাশে থাকতে হবে একটা ব্যাকস্ল্যাশ 0 বা নাল ক্যারেক্টার। এই কারণে এই অ্যারেটার সাইজ হবে 2। ওকে, এরপরে তাহলে আমরা ক্যারেক্টার অ্যারে আর স্ট্রিং এর পার্থক্যটা বুঝলাম, তাই না? এখন আমরা দেখি স্ট্রিং কিভাবে ম্যানিপুলেট করব। ধরো স্ট্রিং এর ভিতর থেকে কোন একটা ইনফরমেশন বের করা, অথবা স্ট্রিং এর ভিতরে কোনো কিছু চেঞ্জ করা, হ্যাঁ, এই ধরনের কাজ যদি করতে চাই, এটা কিভাবে করা যায়? তো স্ট্রিং কে ম্যানিপুলেট করতে চাইলে প্রত্যেক ক্যারেক্টার বাই ক্যারেক্টার ধরে আমরা সেটা করতে পারি। দেখো, একটা একটা অ্যারের ক্ষেত্রে যদি একটা ইন্টিজার অ্যারে হয়, হ্যাঁ, একটা ইন্টিজার অ্যারে হলে সেটার এলিমেন্ট গুলোকে ইন্ডেক্সিং করে অ্যাক্সেস করা যায়, তাই না? যদি একটা অ্যারে এরকম হয়, ইন্ট অ্যার ইকুয়ালস টু 5 3 2 7 8 0 -5, এরকম যদি হয়, প্রথম এলিমেন্টটা হবে অ্যার 0, এর পরেরটা হবে অ্যার 1, এর পরেরটা হবে অ্যার 2, এরকম এরকম, তাই না? সো স্ট্রিং এর ক্ষেত্রেও স্ট্রিং এর যে ক্যারেক্টার গুলো, সেগুলোকে এই রকম ইন্ডেক্সিং করে অ্যাক্সেস করা যায়। যেমন এখানে একটা বিল গেটস স্ট্রিং আছে, তো এই বিল গেটস স্ট্রিং এর ক্যারেক্টার গুলোকে যদি অ্যাক্সেস করতে চাই, ফার্স্ট ক্যারেক্টারটাকে যদি অ্যাক্সেস করতে চাই, str0 এটা দিলে ফার্স্ট ক্যারেক্টারটা আসবে, হ্যাঁ। এটার অ্যান্সারটা হবে হলো বি, এটা একটা ক্যারেক্টার হবে। str1 এইটা হবে আই, str2 এটা হবে এল, ঠিক আছে? সো স্ট্রিং এর ক্যারেক্টার গুলোকে এরকম ইন্ডেক্স বাই ইন্ডেক্স অ্যাক্সেস করা যায়। তো এখন ধরো যদি এখান থেকে এই স্ট্রিংটা থেকে কোন একটা ইনফরমেশন বের করতে হয়, যে এই স্ট্রিং এর ভিতরে কয়টা এ আছে, কয়টা স্মল লেটারের এ আছে, অথবা কয়টা স্পেস আছে, হ্যাঁ, অথবা কয়টা আপার কেস লেটার আছে, অথবা কয়টা কমা আছে, হ্যাঁ, এই ধরনের কোনো ইনফরমেশন যদি বের করতে হয়, তো কি করতে হবে? ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ইন্ডেক্স বাই ইন্ডেক্স স্ট্রিংটাকে ট্রাভার্স করতে হবে। একটা অ্যারেকে যেরকম একটা লুপ দিয়ে ট্রাভার্স করা হয়, করা যায়, সেরকম স্ট্রিংকে এটাকে একটা ক্যারেক্টার অ্যারের মতো ট্রিট করলে ইন্ডেক্স বাই ইন্ডেক্স, ক্যারেক্টার বাই ক্যারেক্টার এটাকে ট্রাভার্স করা যায়, এরপর সেখান থেকে ইনফরমেশন বের করে আনা যায়। সো ধরো এরকম কিছু একটা বলা হলো, একটা স্ট্রিং এর কয়টা আপার কেস লেটার আছে এটাকে কাউন্ট করতে হবে, ঠিক আছে? তো এটার একটা এক্সাম্পল দেখি আমরা। এরকম একটা প্রোগ্রাম এখানে দেখানো হচ্ছে। এটা একটা স্ট্রিং, দিস ইজ দ্য ভয়েস অফ বাংলাদেশ। তো এটাকে এই str ভেরিয়েবলটার মধ্যে বা str ক্যারেক্টারের মধ্যে সেভ করা হয়েছে, হ্যাঁ। তো এখানে 34টা ক্যারেক্টার আছে,
ঠিক আছে, ধরে নেই আর কি এখানে হার্ড কোডের আমরা জানি 34টা ক্যারেক্টার আছে স্ট্রিং এ। তো 34টা ক্যারেক্টার যদি হয় সেক্ষেত্রে বলছি যে এই str অ্যারেটার সাইজ কত হবে? 35। এই str অ্যারেটার সাইজ হবে 35। হ্যাঁ, ক্যারেক্টার গুলো বসবে 34টা ক্যারেক্টার যেহেতু 0 থেকে 33 পর্যন্ত বসবে হলো এই ক্যারেক্টার গুলো। হ্যাঁ, স্ট্রিং এর ক্যারেক্টার গুলো বসবে 0 থেকে 33 পর্যন্ত। আর 34 গিয়ে বসবে নাল ক্যারেক্টার। ঠিক আছে, 34 ইন্ডেক্সে গিয়ে বসবে নাল ক্যারেক্টার। তাহলে কতগুলো ক্যারেক্টার আছে? 34টা ক্যারেক্টার আছে, ইন্ডেক্সিং শুরু 0 থেকে, অর্থাৎ 0 থেকে 34 এর আগ পর্যন্ত স্ট্রিং এর ক্যারেক্টার গুলো আছে। এরকম একটা লুপ আমরা ইউজ করলাম যে ফর I equals to 0, I less than 34, I plus plus। এই লাইনটা দিয়ে কি হচ্ছে যে স্ট্রিং এর শুরু থেকে শেষ পর্যন্ত একটা একটা করে ক্যারেক্টার নেওয়া হচ্ছে। এবার ক্যারেক্টারটা যদি আপার কেস ক্যারেক্টার হয় সেক্ষেত্রে যেটা করতে হবে, একটা কাউন্ট ভেরিয়েবল রাখা হয়েছে, কাউন্টটাকে ধরো ইনিশিয়ালাইজ করে দিলাম কাউন্ট ইকুয়ালস টু 0। হ্যাঁ, তো এই কাউন্ট ভেরিয়েবলটাকে প্লাস প্লাস করে দিব যখন কিনা কোন একটা আপার কেস লেটার পাওয়া যাবে স্ট্রিং এর ভিতরে। দেখো বলেছি ফার্স্ট ইন্ডেক্সকে অ্যাক্সেস করার জন্য, ফার্স্ট ক্যারেক্টারকে অ্যাক্সেস করার জন্য ইউজ করবো str0, অর্থাৎ 0তম ইন্ডেক্স। এর পরের ইন্ডেক্সকে অ্যাক্সেস করার জন্য str1। i তম ইন্ডেক্সের ক্যারেক্টারকে অ্যাক্সেস করার জন্য ইউজ করা হবে stri। হ্যাঁ, i একটা ভেরিয়েবল যেটা কিনা 0 থেকে 34 এর আগ পর্যন্ত ইটারেট করা হচ্ছে। সো i তম ক্যারেক্টারকে প্রতিবার আমরা রিড করব, অর্থাৎ স্ট্রিং থেকে পড়বো যে স্ট্রিং এর ভিতরে কি আছে i তম ক্যারেক্টারটা। সেই ক্যারেক্টারটা যদি ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড এর মধ্যে হয় তাহলে সেটা বলতে পারি যে একটা আপার কেস লেটার। ঠিক আছে, সো এরকম আপার কেস লেটার যদি পাওয়া যায় কাউন্ট প্লাস প্লাস করে দিচ্ছি, এরপর শেষে গিয়ে কাউন্টটাকে প্রিন্ট করে দিচ্ছি। তাহলে এই প্রোগ্রামটা রান করলে যেটা হবে, এই স্ট্রিং এর কতগুলো আপার কেস লেটার আছে সেটা বের করতে পারবো। ওকে, এখন আমরা আসি যে এই কেসে দেখো স্ট্রিংটার যেই লেন্থ সেটা আমরা জানি যে 34টা ক্যারেক্টার আছে, কিন্তু সেটা তো আমরা কাউন্ট করে বের করছি ম্যানুয়ালি হার্ড কোডের একটা স্ট্রিং থেকে কাউন্ট করে যে কয়টা লেটার আছে, THIS 4টা, তারপর স্পেস 5টা, তারপর IS 7টা। মানে এইভাবে করে তো অ্যাকচুয়ালি আমরা করবো না, তাই না? এখানে যে হার্ড কোডের 34 ইউজ করছি এটা তো আমরা করবো না। ঠিক আছে, তো এইখানে অ্যাকচুয়ালি আমরা কি করব, কিভাবে বুঝবো যে? ইউজ করা যাবে না? হ্যাঁ, বুঝি নাই। সাইজ অফ স্ট্রিং ভাগ সাইজ অফ ক্যারেক্টার। সাইজ অফ স্ট্রিং ভাগ সাইজ অফ ক্যারেক্টার, এই ক্ষেত্রে সাইজ অফ স্ট্রিং বাই সাইজ অফ ক্যারেক্টার, হ্যাঁ এটা একটা অপশন হইতে পারে। সাইজ অফ স্ট্রিং বাই সাইজ অফ ক্যারেক্টার দিয়ে তুমি করতে পারবা, কিন্তু সেক্ষেত্রে অল টাইম এটা খেয়াল রাখা লাগবে যে স্ট্রিং এর যেই সাইজ আর অ্যারের যেই সাইজ ওইটা হলো সেম সেম। হ্যাঁ, মানে জাস্ট একটা নাল ক্যারেক্টার বেশি। যেমন দেখো এইখানে এমটি রাখছি বলে স্ট্রিং এর লেন্থ 34, অ্যারের সাইজ 35 এরকম হয়েছে, তাই না? যদি এখানে এমটি না রাখতাম, এখানে যদি এমটি না রেখে এখানে একটা যদি এরকম দিয়ে দিতাম যে str 100 ইকুয়ালস টু এখানে কিছু একটা, হ্যাঁ, তখন কিন্তু আর সেটা হতো না। তখন কিন্তু হয়তো দেখা যেত যে হ্যাঁ স্ট্রিং এর সাইজ
স্ট্রিং এর লেন্থ 34 ই আছে, হ্যাঁ, বাট অ্যারের সাইজ কিন্তু সেবার হলো আবার 100 হয়ে যাচ্ছে। তো একদম অ্যারের শেষ পর্যন্ত তো যাওয়ার দরকার নাই, যতটুকু পর্যন্ত স্ট্রিং এর ক্যারেক্টার আছে ততটুকু পর্যন্ত গেলেই তো হলো, তাই না? তো এখানে আরেকটা বেটার অপশন আছে, যেটা কিনা স্ট্রিং এর জন্য এক্সক্লুসিভলি আমরা ইউজ করতে পারি। তো সেটা হলো, দেখো, আমরা চেক করতে পারি যে ফর আই ইকুয়ালস টু 0, এখানে হার্ড কোডের এইটা দিব না, এখানে আপাতত একটু ফাঁকা রাখি, আই প্লাস প্লাস আর একটা সেমিকোলন দিয়ে, হ্যাঁ, ভিতরে যা আছে থাকলো। কন্ডিশনটা এইভাবে করে চেক করতে পারি যে যতক্ষণ না পর্যন্ত এই নাল ক্যারেক্টার পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা অ্যারেটাকে বা স্ট্রিংটাকে ট্রাভার্স করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত এই নাল ক্যারেক্টার না পাওয়া যাচ্ছে। তো এই নাল ক্যারেক্টার কিভাবে চেক করা যাবে? এটা এইভাবে চেক করা যায়, str I not equals to 0 I plus plus, হ্যাঁ, এভাবে করে করা যায়, ভিতরে যা আছে তাই, হ্যাঁ, str I not equals to null character, ঠিক আছে? এখন একটা কথা বলছি যে, আচ্ছা এটা তাহলে আমরা একটু রান করে দেখি যেটা কাজ করে কিনা অ্যাকচুয়ালি, তারপর আবার এটাতে আসতেছি, হ্যাঁ, যে এইটাকে আরো সুন্দরভাবে কিভাবে লেখা যায়। তো আমি হলো একটু কোড বক্সটা ওপেন করি। আচ্ছা দেখো, কোড বক্স ওপেন হইতে হইতে এই জিনিসটা বলে ফেলি। একটা জিনিস বলছিলাম কিছুক্ষণ আগে যে এই নাল ক্যারেক্টার যেটা, সেটার আস্কি কোড কত? আস্কি কোড ছিল এটার 0, তাই না? এটার আস্কি কোড ছিল 0 নাল ক্যারেক্টারটার। তাহলে দেখো, এই যে str I যেটা, I তম ক্যারেক্টার যেটা, এটাকে এখানে নট ইকুয়ালস টু এরকম নাল ক্যারেক্টার না দিয়ে এইভাবেও লেখা যায়, নট ইকুয়ালস টু 0, দুইটা সেম কথা। কজ ক্যারেক্টারকে সরাসরি আমরা এরকম সিঙ্গেল সিঙ্গেল কোড দিয়ে এইভাবে করেও কম্পেয়ার করতে পারি, আবার আস্কি কোডের সাথেও কম্পেয়ার করতে পারি। তো এখানে ব্যাকস্ল্যাশ 0 লেখা যেই কথা, জাস্ট 0 লেখাও সেম কথা, ঠিক আছে? দেখো একটা স্যার জিনিস এখানে একটু, আমাদের কি প্রত্যেকটা ক্যারেক্টারের আস্কি কোড জানা প্রয়োজন? না, প্রত্যেকটা ক্যারেক্টারের আস্কি কোড জানা প্রয়োজন না, বাট নাল ক্যারেক্টারের আস্কি কোডটা জানা প্রয়োজন। দেখো এখানে একটুখানি কনফিউশন অ্যারাইজ হতে পারে যে এই যে এই ব্যাক 0 0 আর হলো 0, এই তিনটা কি সেম জিনিস কিনা? একটা হলো সিঙ্গেল কোটের মধ্যে 0, একটা হলো নাল ক্যারেক্টার অর্থাৎ ব্যাকস্ল্যাশ 0, আর একটা হলো শুধু 0। এখন এই তিনটা জিনিস সেম কিনা? এই তিনটা জিনিস অ্যাকচুয়ালি সেম না। দেখো এই দুইটা জিনিস অ্যাকচুয়ালি সেম, কজ এই নাল ক্যারেক্টারের আস্কি কোড হলো 0, তাই না? অর্থাৎ কোন একটা জায়গায় তুমি এইভাবে করে সিঙ্গেল কোটের মধ্যে ব্যাকস্ল্যাশ লেখা যেই কথা, 2 to 0 লেখো সেই কথা, বাট সিঙ্গেল কোটের মধ্যে 0 এইটা কিন্তু আবার আলাদা জিনিস, এইটার আস্কি কোড কিন্তু 0 না, হ্যাঁ, এইটা একটা নর্মাল একটা ক্যারেক্টার, যেমন 0 1 2 এইরকম হচ্ছে নর্মাল একটা ক্যারেক্টার। কল স্ট্রিং এর মধ্যে 0 থাকতে পারে, তাই না? যেমন ধরো ওয়েলকাম টু CSC 101,
জিরো থাকতে পারে না, এই যে এখানে একটা জিরো আছে। এখন এটা কি নাল ক্যারেক্টার? নো স্যার। এটা কিন্তু নাল ক্যারেক্টার না, এটা হচ্ছে জিরো, জাস্ট মানে একটা জিরো ক্যারেক্টার। হ্যাঁ, এটা কিন্তু অন্য যে কোনো একটা ক্যারেক্টারের মতোই ইউজ হবে। এখন এটা যদি নাল ক্যারেক্টার হইতো তখন কি হইতো, এই যে ওয়ান এটা স্ট্রিং এর বাইরে পড়ে যেত, কারণ নাল ক্যারেক্টার পাওয়া পর্যন্ত হলো স্ট্রিং। হ্যাঁ, নাল ক্যারেক্টারটা কোথায় আছে? নাল ক্যারেক্টারটা আছে এই যে 101, এটার শেষে গিয়ে একটা নাল ক্যারেক্টার আছে। ওকে, তাহলে দেখো এটা আমি হচ্ছে কোডটা লিখে ফেলি। ওকে, এখানে ক্যারেক্টার str equals to this is the voice of বাংলাদেশ। এটা আই ফাউন্ড, মেন ফাংশন লিখি নাই, লিখতেছি। স্যার একটা কমা বাদ গেছে স্যার। আচ্ছা, আই এর পরে না? আচ্ছা, কাউন্ট ইকুয়ালস টু 0 দিতে হবে। if str I less than equals to character a and str I less than equals to character z, count plus plus লুপ থেকে বের হয়ে %d \n count। ওকে, ওকে, তো এই হলো প্রোগ্রাম। এখানে হার্ড কোড করে 34 দিয়ে দিছি। এখন দেখি এটার অ্যান্সারটা আসে কিনা ঠিক মতো। কয়টা আপার কেস আছে? 1 2 3, তিনটা আছে, তাই না? তো এটাকে যদি এখন রান করি, আই ওকে, str ইউজ স্যার বার। এন্ড এর আগে একটা কমা পড়ছে স্যার। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে 3 প্রিন্ট হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমরা আরেকটা কাজ করতে পারি, এই স্ট্রিংটাকে, প্রত্যেকটা ক্যারেক্টারকে প্রিন্ট করে দেখতে পারি। হ্যাঁ, প্রত্যেক লাইনে যেটা করব, এই স্ট্রিংটাকে, স্ট্রিং এর যে ক্যারেক্টারটা আমরা রিড করতেছি, ক্যারেক্টারটাকে প্রিন্ট করব। str I কি একটা ক্যারেক্টার না? str I হচ্ছে একটা ক্যারেক্টার। সো প্রত্যেক, আমি হচ্ছে প্রত্যেক লাইনে একটা করে ক্যারেক্টারই প্রিন্ট করি। ওকে, দেখো এই যে প্রত্যেক লাইনে একটা করে ক্যারেক্টার প্রিন্ট হয়েছে। দিস, তারপর স্পেস, ইজ স্পেস দা ভয়েস অফ বাংলাদেশ, তিনটা এক্সক্লামেশন। হ্যাঁ, তারপর 3 প্রিন্ট হয়েছে। এখন ধরো যদি এরকম হয় যে আমি প্রত্যেক লাইনে দরকার নাই, আমি জাস্ট একটার পর একটা প্রিন্ট করে যাব, একটার পর একটা জাস্ট ক্যারেক্টার প্রিন্ট করে যাব, গায়ের সাথে গায়ে, কোনো স্পেসও দিব না। তাহলে কি হবে? তাহলেই অ্যাকচুয়ালি স্ট্রিংটা প্রিন্ট করা হয়ে যাবে। যদি এরকম একটা লুপ চালিয়ে আমি প্রত্যেকটা ক্যারেক্টার একটার পর একটা প্রিন্ট করি, তাহলে অ্যাকচুয়ালি স্ট্রিংটা প্রিন্ট হয়ে যাবে যে দিস ইজ দ্য ভয়েস অফ বাংলাদেশ।
এই 3টা আসছে কারণ হলো 3টা আপার কেস লেটার আছে, এই %d থেকে এই 3টা আসছে। হ্যাঁ, এখন যেটা বলতেছিলাম যে এখানে 34 তো আমরা হার্ড কোড করে লিখবো না, তাহলে এখানে আমরা কি লিখবো? ধরো এখানে যদি হচ্ছে অ্যারের সাইজ লিখতে যাই, যে i less than equals to size of str divided by size of ক্যারেক্টার, তাই না? এটা যদি দিতে যাই -1 দিতে হবে একটা, কজ লাস্ট ক্যারেক্টারটা তো ইসের জন্য, নাল ক্যারেক্টারের জন্য। তো নাল ক্যারেক্টারটা বাদ দিয়ে বাকিগুলোকে আমরা প্রিন্ট করতেছি। দেখি এই ক্ষেত্রে কি হয়। দিস ইজ দ্য ভয়েস অফ বাংলাদেশ। ঠিক আছে, সমস্যা নেই, এই ক্ষেত্রে কাজ করতেছে। বাট যদি এরকম হয় যে আমি হলো একটা 50 সাইজের অ্যারের মধ্যে একটা 34 সাইজের স্ট্রিং রাখছি, অনেক ক্ষেত্রে এরকম হতে পারে, তাই না? আগে থেকে তো আমরা নাই জানতে পারি যে স্ট্রিং এ কয়টা ক্যারেক্টার থাকবে, স্ট্রিং এর লেন্থটা কত হবে। স্ট্রিংটা হয়তো কিবোর্ড থেকে রিড হতে পারে, ফাইল থেকে রিড হতে পারে, তো আগে থেকে আমরা জানবো না, হয়তো নাই জানতে পারি। ধরো 50 সাইজের একটা স্ট্রিং নিয়ে রাখছি, যেমন বললাম যে ফর এক্সাম্পল একটা পার্সনের নাম সর্বোচ্চ 50 ক্যারেক্টার থাকতে পারে, তার মানে এই না যে সবসময় 50 ক্যারেক্টারই থাকবে, 20টা ক্যারেক্টারের মধ্যেও তার নাম শেষ হয়ে যেতে পারে। তো এরকম কেসে যদি এরকম সাইজ অফ স্টিয়ার, সাইজ অফ ক্যারেক্টার ইউজ করি, তখন কি হবে? তখন কিন্তু অ্যাকচুয়ালি দেখো এরপরে কিছু গার্বেজ ভ্যালু থেকে যাবে, ঠিক আছে? এরপরে দেখা যাবে যে স্ট্রিং শেষ হয়ে গেছে, বাট স্ট্রিং এর পরে কিছু গার্বেজ ভ্যালু রয়ে গেছে, সেগুলাকেও আমরা রিড করতেছি, সেগুলাকেও আমরা প্রসেস করতেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি সেটা তো অ্যাকচুয়ালি করা যাবে না, তাই না? যেটা করতে হবে দেখো, এখানে আমরা যে কাজটা করব, এই অ্যারের সাইজ নিব না, স্ট্রিং এর সাইজ নিব। এখন স্ট্রিং এর সাইজ বা স্ট্রিং এর লেন্থ কিভাবে নেওয়া যায়? যতক্ষণ না পর্যন্ত এই নাল ক্যারেক্টারটা পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আমরা ক্যারেক্টার নিতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত নাল ক্যারেক্টার পাওয়া যাবে, অর্থাৎ এই \0 পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। সো যদি হচ্ছে হ্যাঁ এরকম হয় যে \0 পাওয়া মাত্রই লুপ থেকে বের হয়ে যাচ্ছি, তখন এই জিনিসটা কাজ করবে। এই জিনিসটাকেই আরেকটু সুন্দর করে লেখা যায়। দেখো নট ইকুয়ালস টু \0, এই পুরোটা লেখার দরকার হয় না, এটাকে যদি এরকম নট ইকুয়ালস টু 0 দেই, তাহলেও অ্যাকচুয়ালি সেম জিনিস হয়, কজ \0 ASCII কোড হলো 0। এখন নট ইকুয়ালস টু 0 অ্যাকচুয়ালি লেখা লাগে না, তাই না? দেখো ইফ এক্স আর ইফ এক্স নট ইকুয়ালস টু 0, এই দুইটা অ্যাকচুয়ালি সেম কথা। ইফ এক্স নট ইকুয়ালস টু 0 এটা কখন ট্রু হবে বলতো? ইফ এক্স এটা ট্রু হবে ট্রু when x is non-zero। ইফ এক্স এইটা কখন ট্রু হবে? এইটাও ট্রু হবে when x is non-zero, কারণ নন জিরো ভ্যালুকে ট্রু হিসেবে ট্রিট করা হয়, জিরো ভ্যালুকে ফলস হিসেবে ট্রিট করা হয়। অর্থাৎ এখানে যে নট ইকুয়ালস টু 0 দিছি, এটাও অ্যাকচুয়ালি দেওয়ার দরকার হয় না, এই কন্ডিশনের ভিতরে জাস্ট str দিয়ে দিলেই হয়। এইখানে str দেওয়া মানেই হলো যতক্ষণ না পর্যন্ত নাল ক্যারেক্টার পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নেওয়া হবে। সো এখানে জাস্ট str দিলেই আমাদের কাজটা হয়ে যাচ্ছে। তাহলে যেটা বুঝলাম যে একটা স্ট্রিং কে কিভাবে
কয়েকটা কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ট্রাভার্স করা যায় চেক করতে হবে যতক্ষণ না পর্যন্ত নাল ক্যারেক্টার পাওয়া গেছে। এখন ধরো একটা স্ট্রিং দেয়া আছে, তোমাকে যেটা করতে হবে স্ট্রিংটার লেংথ বের করতে হবে। হ্যাঁ, স্ট্রিংটার লেংথ কত সেটা বের করতে হবে। এটি কিভাবে করবা? ধরো এই আগের স্ট্রিংটাই অ্যারের সাইজ ছিল, যে কোনো একটা সাইজ ছিল 50 বা 100। তোমাকে বের করতে হবে যে স্ট্রিং এর লেংথ কত। স্ট্রিং এর লেংথ নট নেসেসারিলি যে অ্যারের লেংথের কাছাকাছি হবে বা অ্যারের সাইজের -1 হবে, এটা নট নেসেসারি। হ্যাঁ, অ্যারেতে 50টা ক্যারেক্টার রাখা যায়, কিন্তু এমন হতে পারে যে 30টা ক্যারেক্টারের একটা স্ট্রিং আছে। তো ধরো একটা ভেরিয়েবল নিলাম লেন, লেনটাকে শুরুতে ইনিশিয়ালাইজ করলাম 0 দিয়ে। এখানে প্রিন্টএফ না দিয়ে যেটা করব লেন প্লাস প্লাস করে দিব, যতক্ষণ না পর্যন্ত এই ইটা পাওয়া যাচ্ছে, এসটিআর আইটা পাওয়া যাচ্ছে, সরি, যতক্ষণ পর্যন্ত এসটিআর আই নাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত লেন প্লাস প্লাস করতে থাকবো। লাস্টে গিয়ে লেন্থটাকে প্রিন্ট করে দিব। দেখো বোঝা গেছে কিনা? প্রথমে লেন্থ 0, যতক্ষণ পর্যন্ত এসটিআর আই নাল ক্যারেক্টার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত লেনটাকে প্লাস প্লাস করতেছি। হ্যাঁ, এরপর লাস্টে গিয়ে লেন্থটাকে প্রিন্ট করে দিচ্ছি। তাহলে দেখি এটা লেন্থ কত। এটা লেন্থ হচ্ছে 34। এখন একটা জিনিস দেখো, এই প্রোগ্রামটার ক্ষেত্রে পার্টিকুলারলি যে লেন্থ বের করার ক্ষেত্রে দেখো, শুরুতে কি করছি, লেন্থ ইকুয়ালস টু 0 করছি, আই ইকুয়ালস টু 0 করছি। লুপের ভিতরে বারবার লেন্থ প্লাস প্লাসও করতেছি, আই প্লাস প্লাসও করতেছি। দেখো শুরুতে লেন্থ ইকুয়ালস টু 0, আই ইকুয়ালস টু 0, লুপের ভিতরে লেন্থ প্লাস প্লাস আবার আই প্লাস প্লাস, লুপ থেকে শেষ, লুপের প্রতি ইটারেশন শেষে। তার মানে আই এর মান যেভাবে চেঞ্জ হতেছে লেন্থের মানও সেভাবেই চেঞ্জ হতেছে না অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটার ক্ষেত্রে। এই লেন্থ বের করার জন্য অ্যাকচুয়ালি এই আই দরকার নাই। শুরুতে লেন্থটাকে 0 দিলাম, আই এর জায়গায় জাস্ট লেন্থ দিয়ে দিলাম, আই প্লাস প্লাস এর জায়গায় লেন্থ প্লাস প্লাস দিয়ে দিলাম। ভিতরে লুপের ভিতরে আর কিছু দেওয়া দরকার না। এইটা করলেই অ্যাকচুয়ালি স্ট্রিং এর লেন্থটা বের হয়ে যায়। ঠিক আছে, দেখো লেন্থ ইকুয়ালস টু 0, str লেন্থ, লেন্থ প্লাস প্লাস। লেন্থটাকে শুরুতে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, যতক্ষণ না পর্যন্ত, এটা আর লাগবে না, যতক্ষণ না পর্যন্ত নাল ক্যারেক্টার না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত লেন্থটাকে এক এক করে বাড়াচ্ছি। যখন নাল ক্যারেক্টার পাওয়া গেল, এই কন্ডিশনটা মানে হলো str লেন নট ইকুয়ালস টু নাল ক্যারেক্টার। যতক্ষণ পর্যন্ত নাল ক্যারেক্টার না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত লেন্থটাকে এক এক করে বাড়ানো হচ্ছে। যখন নাল ক্যারেক্টার পাওয়া গেল তখন লুপ থেকে বের হয়ে যাবে এবং শেষে বের হয়ে প্রিন্ট করবে লেন্থের ভ্যালুটা। তো এখানে লুপের ভিতরে কিছু নাই, এখানে অ্যাকচুয়ালি কার্লি ব্রেস না দিয়ে জাস্ট একটা সেমিকোলন দিলেও হবে, বাট সেমিকোলনটা অবশ্যই দিতে হবে। সেমিকোলন না দিলে এর পরের যে স্টেটমেন্ট আছে সেটা আবার লুপের ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ, তো এই স্টেটমেন্টটাও অ্যাকচুয়ালি এই এই একটা লাইন, এটা অ্যাকচুয়ালি লুপের স্ট্রিং এর লেন্থটা বের করতেছে আর এখানে লেন্থটাকে প্রিন্ট করা হচ্ছে। ওকে, তাহলে আমরা আবার ফিরে আসি স্লাইডে।
দেখো স্ট্রিং এর ইনপুট আর আউটপুটের জন্য, স্যার স্যার হ্যাঁ বলো। হ্যাঁ, স্যার আমি তো ক্লাসে একটু লেট করে জয়েন দিছিলাম, যদি একটু স্ট্রিংটা আর একটু বলতেন যে স্ট্রিংটা মানে কি আর কি। স্ট্রিং হচ্ছে দেখো এই যে আমরা প্রিন্টএফ এর ভিতরে বিভিন্ন মেসেজ প্রিন্ট করছি না, প্রিন্টএফ এর ভিতরে হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম এ ধরনের মেসেজ প্রিন্ট করছি তাই না। এরপর ধরো হচ্ছে কোন একজন পার্সনের নাম যদি তুমি ইউজ করতে চাও, কোন পার্সনের নাম সেভ করবা, কিবোর্ড থেকে ইনপুট নিবা, অথবা হলো কোন একটা ভেরিয়েবলের ভিতরে রাখবা কোন একটা পার্সনের নাম, ধরো বিল গেটস অথবা জসিম, হ্যাঁ, অথবা করিম এই ধরনের নাম, অথবা সোহেল, কোয়েল, হ্যাঁ এই ধরনের নাম যদি হলো সেভ করতে চাও, সেক্ষেত্রে যেই টাইপের ডেটা টাইপ ইউজ করতে হয় সেটাকে বলা হলো স্ট্রিং। হ্যাঁ, এই ধরনের ভ্যালুর ক্ষেত্রে, অর্থাৎ টেক্সট টাইপের ভ্যালু এর ক্ষেত্রে ইউজ করা হয় স্ট্রিং ডেটা টাইপ। স্ট্রিং কিভাবে সেভ করা হয়? স্ট্রিং সেভ করা হয় একটা ক্যারেক্টার অ্যারের ভিতরে, যেমন হলো এখানে একটা অ্যারে যেভাবে ডিক্লেয়ার করা হয় অনেকটা সেভাবে করি স্ট্রিং এর জন্য একটা ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করা হয়। আবার সরাসরি স্ট্রিং দিয়ে একটা ক্যারেক্টার অ্যারে ইনিশিয়ালাইজ করা যায়, যে ক্যারেক্টার স্টিয়ার ওয়েলকাম টু স্ট্রিং, এটা একটা স্ট্রিং এই যে ডাবল কোটের মধ্যে লেখা হয়, এটা হলো str, এই অ্যারেটার মধ্যে সেভ করা হচ্ছে। ক্যারেক্টার অ্যারে আর স্ট্রিং এর মধ্যে একটুখানি ডিফারেন্স আছে। স্ট্রিং এর ভিতরে, স্ট্রিং হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ক্যারেক্টার অ্যারে যেটা কিনা নাল ক্যারেক্টার দিয়ে টার্মিনেট হয়। হ্যাঁ, নাল ক্যারেক্টার অর্থাৎ ব্যাকস্ল্যাশ জিরো একটা স্পেশাল সিম্বল আছে, যতক্ষণ যেখানে এই নাল ক্যারেক্টারটা পাওয়া যাবে ক্যারেক্টার অ্যারের মধ্যে, ধরো এখানে এই 100 সাইজের একটা ক্যারেক্টার অ্যারে আছে যেটা কিনা ধরো 56তম ইন্ডেক্সে গিয়ে, হ্যাঁ ধরো 56তম ইন্ডেক্সে গিয়ে একটা নাল ক্যারেক্টার আছে, তাহলে ওই নাল ক্যারেক্টারটা পাওয়া পর্যন্তই হলো স্ট্রিং এর লেন্থ। তাহলে এই স্ট্রিং এর লেন্থটা হলো আসলে 56। ঠিক আছে, কজ 0 থেকে 55 এই পর্যন্ত যতগুলো ক্যারেক্টার আছে এইগুলো নিয়ে অ্যাকচুয়ালি স্ট্রিংটা, নাল ক্যারেক্টারটা হলো একটা ইন্ডিকেটর যে হ্যাঁ স্ট্রিংটা শেষ, তাহলে স্ট্রিং এর লেন্থটা অ্যাকচুয়ালি 56। ওকে, তাহলে যেটা বলতেছিলাম যে এখন স্ট্রিং ইনপুট এবং আউটপুট নেওয়ার জন্য কি করা যায়। হ্যাঁ, তো এটা আমরা হচ্ছে আবার একটু এই স্লাইডটা দেখি। একটা স্ট্রিং ধরো প্রিন্ট করব। হ্যাঁ, এই নেম ক্যারেক্টার অ্যারের ভিতরে বিল গেটস স্ট্রিংটা আছে, এখানে নিচে হলো কোডটা দেয়া আছে। হ্যাঁ, তো এই নেম ক্যারেক্টার অ্যারের অর্থাৎ 50 সাইজের একটা অ্যারে বলেছি, তার মধ্যে বিল গেটসটা আছে। তো এই বিল গেটস এর মধ্যে আছে 10টা ক্যারেক্টার, স্পেস সহ 10টা ক্যারেক্টার। হ্যাঁ, সো প্রিন্টএফ %s নেম দিলে যেটা হবে, পুরো 50 পর্যন্ত প্রিন্ট হবে না, নাল ক্যারেক্টার পাওয়া পর্যন্ত প্রিন্ট হবে। হ্যাঁ, দেখো এখানে এই যে 50 সাইজের অ্যারে ঠিক আছে, বাট স্ট্রিং এর লেন্থ হলো 10 ইন্ডেক্সে একটা নাল ক্যারেক্টার আছে, এর পরবর্তীতে অনেক ধরনের অনেক কিছুই থাকতে পারে, এখানে অনেক কিছুই থাকতে পারে। হ্যাঁ, এখানে আরো একটা এবিসিডি ইএফজি হাবিজাবি যা কিছু থাকতে পারে, বাট সেগুলো কিন্তু প্রিন্ট হবে না। প্রিন্ট হবে এই যে এই নাল ক্যারেক্টারের আগ পর্যন্ত যা আছে ততটুকু জাস্ট প্রিন্ট হবে প্রিন্টের পার্সেন্টেজ দিলে। হ্যাঁ, তো দেখো এটার আউটপুটটা হচ্ছে এরকম, বিল গেটস এই পর্যন্ত প্রিন্ট হয়েছে। ঠিক আছে, প্রিন্টের পার্সেন্টেজ, তারপর স্ট্রিং এর নামটা দিতে হবে, অর্থাৎ যে ক্যারেক্টারের মধ্যে সেভ আছে সেই ক্যারেক্টারের নামটা, তাহলে স্ট্রিংটা প্রিন্ট হবে। লুপ দিয়ে যেভাবে প্রিন্ট করছি, যেটা যে কাজটা হয় লুপ দিয়ে প্রিন্ট করলে, হ্যাঁ লুপ দিয়ে প্রিন্ট করছি কি হবে, যে নাল ক্যারেক্টার পাওয়ার আগ পর্যন্ত সবগুলোকে %c দিয়ে প্রিন্ট করছি না, তখন আমরা দেখছি যেমন ওই যে 34 লেন্থের একটা অ্যারে যেভাবে প্রিন্ট করছি,
সেম জিনিসটাই পার্সেন্টেজ দিয়ে এভাবে প্রিন্ট হবে। দেখো এখানে নাল ক্যারেক্টারটার ইম্পর্টেন্স। এই ক্যারেক্টার অ্যারে 50 এর মধ্যে এরকম কিছু একটা রাখছি, বিল গেটস ইজ আ নাইস পারসন। ঠিক আছে, এই পুরা জিনিসটাই হ্যাঁ এর মধ্যে আসলো, ঠিক আছে, কিন্তু বিল গেটস এর পরে একটা নাল ক্যারেক্টার আমি ডেলিবারেটলি এখানে দিয়ে দিছি। এই স্ট্রিংটার ক্ষেত্রে দেখো যেটা হবে, অ্যারের ভিতরে কিন্তু এই ক্যারেক্টার গুলো আছে ঠিকই, হ্যাঁ অ্যারের ভিতরে এই ক্যারেক্টার গুলো ঠিকই আছে, কিন্তু পার্সেন্টেজ দিয়ে যখন প্রিন্ট করবো ফার্স্ট যে নাল ক্যারেক্টারটা পাওয়া গেছে এরপরে প্রিন্ট করা থেমে যাবে। এভরিথিং আফটার ব্যাকস্ল্যাশ 0 ইজ ইগনোরড, যখন কিনা আমরা স্ট্রিং প্রসেস করতেছি। একটা স্ট্রিংকে যদি রিড করতে হয় কিবোর্ড থেকে, যদি ইনপুট নিতে হয়, তখন যেটা করব স্ক্যানএফ পার্সেন্টেজ, তারপর স্ট্রিং এর নাম এটা হচ্ছে দিতে হবে। এখানে দেখো এম্পারসেন্টটাকে ইউজ করার দরকার হয় স্ট্রিং রিড করার সময়। ঠিক আছে, একটা ইন্টিজার যখন রিড করেছি তখন আমরা দেখেছি যে সামনে একটা এম্পারসেন্ট দিতে হয়, হ্যাঁ যখন একটা ফ্লোট ইউজ রিড করছি তখনও এম্পারসেন্ট দিতে হয়েছে। আলাদা করে একটা ক্যারেক্টার রিড করতে হলে তখনও এম্পারসেন্ট দেওয়া লাগবে, বাট যখন একটা স্ট্রিং অ্যাজ আ হোল আমরা রিড করব তখন এম্পারসেন্টটা আমরা দিব না, তখন সরাসরি জাস্ট স্ট্রিং এর নামটা দিয়ে দিব। সো এখানে এই নেম একটা দেখো, আমরা জানি না যে কয়টা লেংথ হইতে পারে, কত লেংথ হইতে পারে স্ট্রিং এর, তো আমরা একটু বড় করে 50 লেংথ দিয়ে দিছি। তাহলে এখানে ম্যাক্সিমাম কত সাইজের কত লেংথের স্ট্রিং ইনপুট নেওয়া যাবে বলতো? 49। 49, রাইট, কজ একটা পজিশন রিজার্ভ রাখতে হবে নাল ক্যারেক্টারের জন্য। ওকে, সো স্ক্যানএফ পার্সেন্টেজ নেম, এইটা হলো স্ক্যানএফ এর ইনপুট দেওয়া হয়েছে বিল গেটস, হ্যাঁ, কিন্তু এই যে নেম স্ট্রিং এর ভিতরে বিল গেটস এই পুরোটা সেভ হয় নাই। দেখো নেমের ভিতরে যা সেভ হয়েছে স্ক্যানএফ দিয়ে আমরা রিড করছি, এরপর প্রিন্টএফ দিয়ে সেম জিনিসটাকে আবার রিড করে দেওয়া হয়েছে, প্রিন্ট করে দেওয়া হয়েছে, কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ইনপুট দিয়েছি বিল গেটস, কিন্তু প্রিন্ট হচ্ছে শুধুমাত্র বিল, অর্থাৎ এই অ্যারের ভিতরে বা স্ট্রিং এর ভিতরে শুধুমাত্র বিল পর্যন্ত এসছে, পরেরটুকু আসেনি। এই পরেরটুকু কেন আসলো না? কারণ এই স্ক্যানএফ পার্সেন্টেজ দিয়ে যদি রিড করি, স্ক্যানএফ পার্সেন্টেজ যেটা করে একটা হোয়াইট স্পেস পাওয়ার আগ পর্যন্ত যেই ক্যারেক্টার গুলো আছে সেইগুলোকে শুধুমাত্র নেয়। হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত একটা হোয়াইট স্পেস পাওয়া যাচ্ছে ইনপুটের ভিতরে, এই যে বিলের পরে একটা স্পেস আছে তাই না, সুতরাং এই বিলের পরে সে এইটাকে মনে করবে এটা হয়তো অন্য আরেকটা ইনপুট, অন্য নেক্সট স্ক্যানএফ এর ইনপুট মনে করবে এটাকে, বুঝতে পারছো? স্ক্যানএফ হলো একটু এইভাবে কাজ করে যে হোয়াইট স্পেস পাওয়ার আগ পর্যন্ত যা আছে ওইটাকে পর্যন্ত একটা ইনপুট মনে করে, এরপরে বাকিটুকুকে আরেকটা ইনপুট মনে করবে ও। তো ও যেটা করবে এই বিল পর্যন্ত নিয়ে নিবে এবং প্রিন্ট করবে বিল। তো এখন এটার তাহলে সলিউশন কি? এটার সলিউশন হলো আরেকটা ফাংশন আছে স্ট্রিং রিড করার জন্য, সেটা হলো গেটস। হ্যাঁ, তো আমরা যদি শিওর হই যে হ্যাঁ আমরা যেই স্ট্রিংটা ইনপুট দিব সেটার ভিতরে কোনো স্পেস থাকবে না, তখন স্ক্যানএফ দিয়ে আমরা কাজ করতে পারবো, সমস্যা নাই। যদি এরকম হয় যে হ্যাঁ ইনপুটের ভিতরে স্পেস থাকার চান্স আছে, তখন সেটাকে ইউজ করতে হবে, তখন সেটাকে রিড করতে হবে গেটস দিয়ে।
গেটেস্ট দিলে যেটা হয়, একটা নিউ লাইন পাওয়ার আগ পর্যন্ত যতগুলো ক্যারেক্টার আছে সেগুলোকে নেওয়া হয়। অর্থাৎ বিল গেটস টাইপ করে আমি একটা এন্টার দিয়েছি না, এন্টার দেওয়া মানে কি একটা নিউ লাইন। তো সেই নিউ লাইনের আগ পর্যন্ত কতটুকু আছে বিল গেটস পুরো স্পেস সহ পুরোটা এই নেমের ভিতরে সেভ হয়ে যাবে। এরপর প্রিন্ট করার ক্ষেত্রে সমস্যা নাই, তাই না? প্রিন্ট করার ভিতরে স্ট্রিং এর ভিতরে পার্সেন্টেজ থাকুক, নিউ লাইন, সরি, স্ট্রিং এর ভিতরে স্পেস থাকুক, নিউ লাইন থাকুক, যা খুশি থাকুক, প্রিন্ট করার ক্ষেত্রে শর্ত কি? প্রিন্ট করার ক্ষেত্রে শর্ত হচ্ছে নাল ক্যারেক্টার পাওয়ার আগ পর্যন্ত প্রিন্ট করবে। হ্যাঁ, তো স্ক্যানের দিয়ে যখন আমরা রিড করতেছি তখন জিনিসটা এরকম হয়ে গেছে, বি আই, হ্যাঁ, এল এল, এরপর স্পেস পেয়ে গেছে, এরপরে এখানে একটা নাল ক্যারেক্টার দিয়ে দিছে। হ্যাঁ, ইনপুট নেওয়া শেষ। ঠিক আছে, আমাদের এরকম বি আই এল এল, এরপর নাল ক্যারেক্টার। এটা ছিল যখন স্ক্যানের পার্সেন্টেজ দিয়ে রিড করতেছিলাম, এইটা সেভ হচ্ছিল। আর প্রিন্টএফ তাহলে দেখছে যে বিলের পরে নাল ক্যারেক্টার বিল পর্যন্ত রিড করে থেমে গেছে। গেটস দিয়ে যখন রিড করতেছি তখন এই পুরো বিল গেটস দিয়েই, বিল গেটস পুরোটাই আসছে, বি আই এল এল জি এ ই ই এস, পুরোটাই আসছে, মাঝখানে একটা স্পেসও আছে। হ্যাঁ, এরপর নাল ক্যারেক্টার আসছে। তো প্রিন্টএফ দিয়ে পুরো বিল গেটসটাই প্রিন্ট হচ্ছে। সো সেন্টেন্স যদি রিড করতে হয়, দেখো, বা এরকম স্পেস সহ কিছু রিড করতে হলে গেটসটা ইউজ করবো। প্রিন্ট করার জন্য আরেকটা মেথড আছে, আরেকটা ফাংশন আছে, সেটা হলো পুটএস। হ্যাঁ, সো এই পুটএস দিয়ে বা পুট স্ট্রিং, এই ফাংশনটা দিয়ে প্রিন্টও করা যায়। তো এখানে দেখো একটা গেটস দিয়ে একটা স্ট্রিং রিড করা হয়েছে, আবার পুটএস দিয়ে সেটাকে প্রিন্ট করা হয়েছে। সো এই স্ট্রিংটা ইনপুট নেওয়া হয়েছে, এই স্ট্রিংটাকে আউটপুট হিসেবে আসছে পুটএস এর। ঠিক আছে, আহ, স্যার কোন সময় আমরা পুটেস্টটা নিব? আমরা তো বেশিরভাগ সময় হচ্ছে প্রিন্টটা দিয়ে করি, কিন্তু পুটেস্টটা হচ্ছে কখন আমরা ইউজ করব? শুধুমাত্র যদি তুমি একটা স্ট্রিং প্রিন্ট করতে চাও তখন তুমি পুটএসটা ইউজ করতে পারো, সমস্যা নেই। কিন্তু দেখো, প্রিন্টএফ এর কিন্তু পাওয়ার অনেক বেশি। হ্যাঁ, প্রিন্টএফ এর ভিতরে কিন্তু ফরম্যাটিং করা যায়, তাই না? তুমি ধরো হচ্ছে এইটা যদি লিখতে চাও, নেম অফ আ পারসন %s নেম, এইটা যদি লিখতে চাও তাহলে সুন্দর মতো সে এটাকে লিখবে এরকম, পারসন ধরো বিল গেটস। কিন্তু পুটেস দিয়ে কিন্তু তুমি এটা করতে গেলে ঝামেলা, কারণ পুটেস এর মধ্যে শুধুমাত্র একটা জিনিস তুমি দিতে পারতেছো, স্ট্রিং এর নাম। তো তুমি যদি পুটেস দিয়ে করতে চাও তুমি শুধুমাত্র এটাকে তোমার দুইবারে করতে হবে। একবার তোমার এরকম লিখতে হবে নেম অফ আ পারসন, তারপর আবার লিখতে হবে পুটেস, তারপর নেম। তো এইসব ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রিন্টএফ সুবিধা। আর শুধুমাত্র একটা স্ট্রিং তুমি জাস্ট দুটো লিখে ফেলবা, তখন তুমি পুটেসটা ইউজ করতে পারো। বাট অ্যাকচুয়ালি প্রিন্টএফ দিয়ে সব কাজই করা যায়, পুটেস তো একটা দরকার হয় না। সো যেটা দেখতেছিলাম, এই নাল ক্যারেক্টারটা তাহলে কি করে? নাল ক্যারেক্টারটা হচ্ছে একটা স্ট্রিং এর এন্ডটাকে রিপ্রেজেন্ট করে, স্ট্রিং এর এন্ডটাকে মার্ক করে। হ্যাঁ, তো যদি এরকম একটা স্ট্রিং হয়, ধরো অ্যারেটার সাইজ হচ্ছে 10,
এটার ইন্ডেক্স হলো 0 থেকে 9 পর্যন্ত, কিন্তু স্ট্রিংটা হচ্ছে এসকিউএল ল্যাব এতটুকু পর্যন্ত হচ্ছে স্ট্রিং। এই স্ট্রিংটা যদি সেভ করো, যেটা হবে এই ক্যারেক্টারগুলো সেভ হবে, তারপরে একটা নাল ক্যারেক্টার সেভ হবে। নাল ক্যারেক্টারটা সেভ হবে গিয়ে স্ট্রিং এর ক্যারেক্টারগুলো শেষ হওয়ার পরে। নাল ক্যারেক্টারটা পাওয়ার মানে হলো বুঝে যাবে যে স্ট্রিংটা শেষ। স্ট্রিং এর লেন্থ হলো 7, অ্যারের সাইজ কিন্তু 10। ঠিক আছে, প্রিন্টএফ দিলে এই যে 6 পর্যন্ত প্রিন্ট হবে। যদি স্ট্রিং এর লেন্থ তুমি হচ্ছে কোথাও ইউজ করতে চাও তাহলে 7 ইউজ করবো। সো যে কোডটা দেখাইছিলাম এইটাই, এখানে কন্ডিশনটা নট ইকুয়ালস টু ব্যাকস্ল্যাশ 0 দেওয়া যায়, নট ইকুয়ালস টু 0 দেওয়া যায়, অথবা এই নট ইকুয়ালস টু পার্টটা পুরোটা কেটেও দেওয়া যায়, জাস্ট stri লিখলেও হয়। হ্যাঁ, ওকে। তো তাহলে এখন এই কোশ্চেনের অ্যান্সারে ফিরে আসি। এটার অ্যান্সার হবে 99। ম্যাক্সিমাম কয়টা নাম্বার রাখা যাবে 100 সাইজের অ্যারেতে? 99 ক্যারেক্টারের স্ট্রিং রাখা যাবে। আর এভাবে ডিক্লেয়ার করলে স্ট্রিং এর সাইজ হচ্ছে, স্ট্রিং এর লেন্থ হচ্ছে 18, অ্যারের সাইজ কত? অ্যারের সাইজ হচ্ছে 19, বিকজ একটা এক্সট্রা স্পেস লাগবে নাল ক্যারেক্টারের জন্য। স্ক্যানএফ আর প্রিন্টএফ এর পার্থক্য দেখলাম। প্রিন্টএফ পারফেক্টলি কাজ করে, সো আমাদের পুটএস ইউজ না করলেও হয় অ্যাকচুয়ালি। আর স্ক্যানএফ যেটা করে, স্ক্যানএফ অ্যাকচুয়ালি একটু ঝামেলা আছে। স্ক্যানএফ কজ হলো হোয়াইট স্পেস থাকলে একটু ঝামেলা করে, তাই না? তো যে জিনিসটা মনে রাখতে হবে, স্ক্যানএফ দিয়ে রিড করার সময় এখানে স্ট্রিং এর ক্ষেত্রে অ্যাম্পারসেন্ট ইউজ করা হয় না। অন্যান্য যে সকল ডেটা টাইপের আমরা দেখছিলাম যে ইন্টিজার, ফ্লোট, এগুলো রিড করার সময় অ্যাম্পারসেন্ট ইউজ করা হয়, বাট স্ট্রিং রিড করার সময় অ্যাকচুয়ালি অ্যাম্পারসেন্টটা ইউজ করা দরকার হয় না। স্ক্যানএফ আর গেটএস এর মধ্যে কখন কোনটা ইউজ করব? তো এটা বলে দিছি যে যদি ইনপুটের ভিতরে স্পেস থাকে তখন গেটএসটা ইউজ করব, আর না হলে স্ক্যানএফ দিয়ে আমরা করতে পারবো। হ্যাঁ বলো। স্যার, স্যার একটা প্রোগ্রাম নিয়ে প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে রিভার্স এররটা নিয়ে, এটা যদি একটু দেখাই দিতেন ভালো হতো স্যার। আচ্ছা ঠিক আছে, আমি হলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে শেষ করি, হ্যাঁ ক্লাসটা, তারপর যদি দেখাতে চাও তখন দেখাতে পারি। ওকে।